আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন সময় নষ্ট না করে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা বেশ কিছু বড়সড় নীতিগত পরিবর্তন ও রূপান্তরের ঘোষণা করেছে। আর আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই পুঙ্খানুপুঙ্খভাবে ব্রেকডাউন করব। রাজ্যের নিজস্ব কিছু মেগা প্রকল্প কিভাবে কেন্দ্রীয় প্রকল্পে রূপান্তরিত হচ্ছে তার পুরো ব্লুপ্রিন্টটা আমরা ধাপে ধাপে বুঝে নেব। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার মূল 4টি পয়েন্ট কি কি। 1 নম্বর, সিস্টেম আপডেট ও নিরাপত্তা। 2 স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে পরিবর্তন। 3 নারী ও কারিগরদের ক্ষমতায়ন এবং 4 যুব সমাজ ও আর্থিক সুবিধা। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে, সিস্টেম আপডেট এবং নিরাপত্তা, মূলত প্রশাসন এবং সীমান্তের কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা। এই ৪৫ সংখ্যাটা কিন্তু এখন ভীষণ গুরুত্বপূর্ণ একটা ডেডলাইন। সরকারি নির্দেশ অনুযায়ী ঠিক আগামী ৪৫ দিনের মধ্যে রাজ্যের যে সমস্ত সীমান্ত অঞ্চলগুলো এখনও অসুরক্ষিত, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ পুরোপুরি শেষ করতে হবে। বুঝতেই পারছেন রাজ্যের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে এটা কতটা জরুরি আর ইমিডিয়েট একটা পদক্ষেপ। এবার একটা খুব সাধারণ প্রশ্ন মাথায় আসতে পারে, পুরনো সামাজিক প্রকল্পগুলো কি তাহলে বন্ধ হয়ে যাচ্ছে? একদমই না, সেগুলো চলবে। তবে একটা বিশাল বড় উইডিং আউট বা ফিল্টারিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। একটা নতুন পোর্টাল তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে এমন সুবিধাভোগীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে যারা আর জীবিত নেই। এর ফলে যেটা হবে, সরকারি তহবিলের একদম সঠিক আর স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা যাবে। এই মুহূর্তে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সংক্ষেপে ডিবিটি শব্দটা খুব শোনা যাচ্ছে, তাই না? এটা আসলে কি? সহজ কথায় এটা হলো আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার একটা বাধ্যতামূলক কেন্দ্রীয় ব্যবস্থা। এই সিস্টেমের মাধ্যমে সরকার সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ওয়েলফেয়ার ফান্ডের টাকা পাঠিয়ে দেয়। আর হ্যাঁ, প্রকল্পের টাকা পাওয়ার জন্য এই লিঙ্কিংটা কিন্তু এখন মাস্ট। তাহলে এই টাকা পাওয়ার জন্য ঠিক কি কি করতে হবে? ধাপগুলো খুব সহজ কিন্তু ভীষণ জরুরি। প্রথমত, নিশ্চিত করতে হবে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বরটা ঠিকঠাক যুক্ত আছে। এরপর অনলাইনে বা সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে এই ডিবিটি লিঙ্কিংয়ের কাজটা সম্পূর্ণ করতে হবে। এইটুকু হয়ে গেলেই ব্যাস, সরাসরি অ্যাকাউন্টে ফান্ড ক্রেডিট হওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। ডিবিটি না থাকলে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকার কোনো সম্ভাবনাই নেই। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ভাগে, স্বাস্থ্যসেবা ও কৃষিতে পরিবর্তন। মূলত রাজ্য প্রকল্প থেকে কিভাবে কেন্দ্রীয় প্রকল্পের দিকে রূপান্তর ঘটছে সেটাই আমরা দেখব। এখানে একটা বিশাল বড় শিফট আমরা দেখতে পাচ্ছি। রাজ্যের অতি পরিচিত স্বাস্থ্যসাথী কার্ড ধীরে ধীরে ফেজ আউট বা বন্ধ হতে চলেছে, আর তার জায়গা নিচ্ছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প। এই কেন্দ্রীয় প্রকল্পে পুরো পরিবার ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা কভারেজ পাবে। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাথে রাজ্য সরকারের আনুষ্ঠানিক সমন্বয়ের কাজ একদম জোরকদমে চলছে। আর ঠিক একই রকমের একটা বড় রূপান্তর ঘটছে কৃষিক্ষেত্রেও। এতদিন ধরে রাজ্যে যে বাংলা শস্য বীমা প্রকল্প চলে আসছিল, সেটা এবার সম্পূর্ণভাবে রিপ্লেস হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা দিয়ে। অর্থাৎ এখন থেকে কৃষকদের সমস্ত ফসলের বীমা এই কেন্দ্রীয় স্কিমের অধীনেই করা হবে। আমাদের তৃতীয় ভাগটি হল নারী ও কারিগরদের ক্ষমতায়ন। চলুন দেখে নিই নির্দিষ্ট কিছু স্থানীয় জনগোষ্ঠীর জন্য কি কি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বেশ কিছু টার্গেটেড স্কিম কিন্তু খুব শিগগিরই রাজ্যে লঞ্চ হতে চলেছে। যেমন ধরুন, বেটি বাঁচাও বেটি পড়াও ইনিশিয়েটিভ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। পাশাপাশি যে সমস্ত পরিবারে এখনও গ্যাসের কানেকশন নেই, তাদের জন্য উজ্জ্বলা যোজনা 3.0 এর নতুন গ্যাস কানেকশনের আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে। আর হ্যাঁ, কারিগরদের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা পোর্টালে রেজিস্ট্রেশনের কাজও শুরু হতে চলেছে। আর এই বিশ্বকর্মা যোজনার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ঠিক কারা এই পোর্টালের সুবিধা পাবেন? কামার, কুমোর, নাপিত, দর্জি থেকে শুরু করে আমাদের স্থানীয় হস্তশিল্পীরা প্রত্যেকেই সরাসরি এই স্কিমের বেনিফিট পাবেন। যারা এই পেশাগুলোর সাথে যুক্ত অথচ এখনও নাম নথিভুক্ত করেননি, তাদের জন্য এই নতুন পোর্টালে রেজিস্ট্রেশন করাটা কিন্তু একটা দারুণ সুযোগ হতে পারে। এবার চলে আসছি আমাদের শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ ভাগে, যুব সমাজ ও আর্থিক সুবিধা।
এখানে মূলত কর্মসংস্থানের ক্ষেত্রে কিছু স্বস্তি এবং বড়সড় আর্থিক স্কিমের রূপান্তর নিয়ে কথা বলবো। এই ৫ বছরের বয়সে ছাড় ব্যাপারটা অনেক শিক্ষিত বেকার পরীক্ষার্থীর জন্যই রীতিমতো একটা স্বস্তির নিঃশ্বাস। ভেবে দেখুন, গত ৫ থেকে ১৫ বছর ধরে চেষ্টা করেও যারা সফল হতে পারেননি এবং যাদের বয়স ৪০ পার হয়ে গেছে, তাদের জন্যই প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে। এটা নিঃসন্দেহে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য আরও একটা বড় সুযোগ। এখন সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হলো এই বিশাল আর্থিক স্কিমের রূপান্তরগুলো। যুব সাথী স্কিমটা বদলে গিয়ে হতে চলেছে যুব শক্তি, যেখানে ভাতার পরিমাণ শুনলে অবাক হবেন, সোজা ৩,০০০ টাকা। ঠিক একইভাবে লক্ষ্মীর ভাণ্ডার রূপান্তরিত হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে, আর সেখানেও এই ৩,০০০ টাকার নতুন ফিগারটা নির্ধারণ করা হয়েছে। এটা আক্ষরিক অর্থেই একটা বিশাল ফিন্যান্সিয়াল জাম্প। তবে এখানে একটু থামতে হবে। এই মেগা ট্রান্সফরমেশনগুলোর খবর তো আমরা পেলাম, কিন্তু এই ৩,০০০ টাকা করে পাওয়ার জন্য বেনিফিশিয়ারিদের কি নিজে থেকে কোনো নতুন ফর্ম ফিল আপ করতে হবে, নাকি পুরনো লিস্ট থেকে নামগুলো একদম অটোম্যাটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে? এই বিষয়টা কিন্তু এখনও পুরোপুরি ক্লিয়ার নয়। এর জন্য আমাদের অফিসিয়াল নোটিফিকেশন বা সরকারি বিজ্ঞপ্তির জন্য একটু অপেক্ষা করতেই হবে। এই ওভারঅল প্রশাসনিক রদবদলের পাশাপাশি আরও একটা নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে অবিলম্বে সেন্সাস বা জনগণনার কাজ শুরু হবে। আর এই ডেটাবেস তৈরি হয়ে গেলেই কেন্দ্রীয় প্রকল্পগুলো ধীরে ধীরে গোটা রাজ্য জুড়ে খুব স্মুথলি বাস্তবায়িত হতে শুরু করবে। তো পুরো বিষয়টা ব্রেকডাউন করার পর শেষে এসে এই একটা বড় প্রশ্নই মাথায় ঘোরে। এই যে এত বড় মাপের একটা পোর্টাল আপডেট আর কেন্দ্রীয় স্কিমের দিকে রূপান্তর, এটা আমাদের রাজ্যের ওয়েলফেয়ার বা জনকল্যাণমূলক কাজের ভবিষ্যৎকে ঠিক কিভাবে রিশেপ করবে? সিস্টেম কি আরও দ্রুত আর স্বচ্ছভাবে কাজ করবে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশনগুলোর দিকেই তাকিয়ে আছি। আজকের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।